২০১২ সালে বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হওয়ার পর থেকে বাংলাদেশের মানুষ গুম নামের শব্দটির সঙ্গে পরিচিত হয়। এরপর ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন হিসেব মতে বাংলাদেশে প্রায় ৩,০০০-এরও বেশি মানুষ গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এবং এই দীর্ঘ সময়ে যে গুম হয়ে যাওয়া যে মানুষগুলো গুম হয়েছে তাদের বেশিরভাগই কিন্তু রাজনৈতিক কর্মী এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ছিলেন। এবং এই যে যারা গুমের শিকার হয়েছে এত বছর ধরে সেই মানুষগুলোর পরিবারগুলো আসলে ন্যায় বিচারের আশায় রাস্তায় রাস্তায় ঘুরেছে, এমনকি তারা প্রতিবাদও ঠিকমতো জানাতে পারেনি। রাস্তাঘাটে তাদের স্বজনদের যে খোঁজ মেলেনি, স্বজনদেরকে ফেরত পাওয়ার জন্য তাদের সন্তানরা রাস্তায় নেমেছে, কিন্তু সেই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে বিভিন্নভাবে বাধা প্রদান করেছে। তারপরও মায়ের ডাক নামের একটি সংগঠন কিন্তু তাদের আন্দোলন চালিয়ে গেছে এবং এই দীর্ঘ সময় ধরে মায়ের ডাক নামের একটি সংগঠন তার নারীদের নেতৃত্বে এগিয়ে চলেছিল এবং এখনও যাচ্ছে তাদের গুম হয়ে যাওয়া পরিবারের যে কারো সন্তান, কারো পিতা, কারো হাজব্যান্ড তাদের খোঁজে। এবং এই দীর্ঘ সময় ধরে তারা বিভিন্ন ধরনের মুভমেন্ট করেছেন এবং এই গুমের যে শিকার যে মানুষরা বিভিন্ন সময়ে যে গুম হয়েছেন সেই মানুষদের পরিবারদের গল্প নিয়ে গুম জান ও জবান নামের একটি প্রদর্শনীর আয়োজন হয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে। এবং এই প্রদর্শনীতে এই বিভিন্ন সময় গুমের শিকার মানুষদের যে পরিবারের গল্পগুলো তুলে ধরেছেন আলোকচিত্রী মুশফিকুর রহমান জোহান। আমরা তার সাথে কথা বলবো, তিনি আমাদের সঙ্গে আছেন। কেমন আছেন আপনি? ধন্যবাদ। ভালো, অতটা ভালো নেই, কারণ গুম হওয়া ব্যক্তিরা এখনও ফেরত আসতেছে না। কিন্তু এক মাস আগেও ভাবতে পারিনি যে যাদের নিয়ে কাজ করেছি তাদের কাজটা দেখাতে পারবো, মানুষের ভিতর সচেতনতা তৈরি হবে। সময় যেহেতু পরিবর্তন হয়েছে সেহেতু আনন্দিত, কিন্তু খুবই আনন্দ আরও ভালো লাগতো যদি যাদের নিয়ে কাজ করেছি তাদেরকে ফেরত পেতাম এখন। আচ্ছা, একটু বলবেন আপনি এই যে প্রদর্শনীতে যে ছবিগুলো স্থান পেয়েছে, একটু আমরা জানতে চাই ছবিগুলোর গল্পগুলো যদি বলেন। একটু এদিক থেকে আসবো। আমি নারীরা বা গুম হওয়া পরিবার ব্যক্তিবর্গরা তারা তাদের প্রাত্যহিক জীবনে কিভাবে গুমের বিরুদ্ধে লড়াই ও সংগ্রাম জারি রেখেছেন সেই ব্যাপারগুলি খুঁজে বের করার চেষ্টা করেছি। যেমন এইখানে একটা ছবি আছে, এখানে আপনি দেখবেন যে অনেকগুলো পেপার। ফিরোজা বেগম, উনি তার দুই ছেলে 2012 সালে গুম হয়েছে, ফিরোজ খান ও মিরাজ খান। সে 2012 সাল থেকে সে প্রতি বছর সে পেপার জমা করে রাখে, সে জমা করে এক জায়গায় রাখে। কারণ হচ্ছে তার কোনো এফআইআর নাই, তার কোনো কিছু নাই, সে আসলে প্রমাণ করতে পারতেছে না যে তার ছেলে গুম হয়েছে। তো সেই যে পেপারগুলা রাখে, সেই পেপারগুলা ইঁদুরে খেয়ে ফেলছে, স্টিল সে পেপারগুলা যত্নই রেখেছে যাতে হইতেছে যে এটা একটা প্রমাণ হিসেবে হাজির হয়। এই ফিরোজা বেগম, তার দুই ছেলে ফিরোজ খান ও মিরাজ খান। এই ছবিতে আপনি দেখবেন যে নাসরিন জাহান স্মৃতি, সে তার পরিবারের দুই ছেলে মেয়ে, কুকুর আর উনি। কুকুরটা তাদের পরিবারের এক খুবই ঘনিষ্ঠ এবং খুবই গুরুত্বপূর্ণ একজনই, কারণ আগে ওনার স্বামী গুম হয়ে যাওয়ার পরে ওনার অর্থ উপার্জন করার জন্য, কারণ পরিবারকে তো চালাতে হবে, ওনার এখন পরিবারের বাইরে বের হয়ে আসতে হয় এবং কার্যক্রম চালাতে হয়। তো দেখা গেছে যে তখন সে ভয়ে থাকে, কারণ তার দুই ছেলে মেয়ে, সে তো বাসার ভিতরে কি সেফটি ইনশিওর করার জন্য সে তখন এই কুকুর রাখছে যাতে প্রোটেকশন হিসেবে কাজ করতে পারে। এটা ইনশার ওয়াল, সেই ইনশা তার ওয়ালে সব লিখে রাখে তার মনের অনুভূতিগুলো। ইনাম যখন 2.5 বছর ছিল তখন ওর বাবাকে তুলে নিয়ে যাওয়া হয়। নাসরিন জাহান স্মৃতি। আমি এখানে 16টা পরিবারের 16টা সেগমেন্ট করেছি, যে একটা পরিবারের গল্প একরকম এইভাবে। এটা মিমের বাবার সাথে তার মিমের একটা ছবি আছে। তো মিম সবসময় মোবাইলে ওই ছবিটা রাখে, কারণ মিমের ধারণা যে মিম আমাকে বলেছিল যে মিম ওর বাবার চেহারা ভুলে যাচ্ছে, তো যার কারণে ওর বাসায় ওর মা প্রচুর ছবি ঝুলায় রাখে যাতে হইতেছে চেহারা ভুলে জানা না যায়। আচ্ছা, এটা হচ্ছে মিমের। আমি মিনু আপু, মিমের মা, তাকে প্রশ্ন করেছিলাম যে আপনারা বিয়ের বয়স আপনার 5 বছর, কিন্তু আপনি রাস্তায় দাঁড়াই আছেন 11 বছর,
এটা কিভাবে সম্ভব হয়েছে। আমি প্রশ্নটা এইভাবে করে নেই, কিন্তু আমি এই জিনিসটা আমার জানার আগ্রহ ছিল। তা আমি তাকে বলেছিলাম আপনার স্বপ্ন দেখেন? তখন উনি বলেছেন যে উনি স্বপ্ন দেখেন। উনি হঠাৎ করে একদিন দেখলো যে ওনার বাসার বেডে শুয়ে আছে, এবং তখন উনি বলতেছে আমরা তোমাকে এত খুঁজতেছি, তুমি এখনও ফেরত আসতেছো না, এটা তো ঠিক না, তুমি কবে ফেরত আসবে, আমরা তোমাকে খুঁজতেছি তুমি এখানে শুয়ে আসছো। তখন তার হাজব্যান্ড তাকে বলতেছে যে তুমি তোমাকে ভালো করে খুঁজতেছো না, খুঁজলে তো ঠিকই পাইতা। এই যে স্বপ্ন দেখলো, তার পরের দিন সে আবার রাস্তায় নেমে আসলো যে না, সে যেহেতু স্বপ্ন দেখছে তার স্বামীকে খুঁজে বের করতে হবে। সে আবার তার লম্বা যাত্রা শুরু করছে যে স্বামীকে যতক্ষণ পর্যন্ত সে খুঁজে না পাবে ততক্ষণ পর্যন্ত সে রাস্তায় থাকে। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। উনি আয়েশা বেগম, ওনার ছেলে আব্দুল কাদের মাসুম। 2013 সালে 4 ডিসেম্বর ওনাকে গুম করা হয়েছে। আমিন চৌধুরী, ওনার ছেলের নাম আদনান চৌধুরী। আমিন চৌধুরী কিছুদিন আগে মারা গিয়েছেন 2023-এ। তো আমি লাস্ট 3 বছর ধরে পরিবারগুলোতে যেতাম, তো যখন মারা গেছেন তখন আমিও গিয়েছি। তো উনি সবসময় বলতেন যে, আমি বলছি যে আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে যে আসবে কি আসবে না। পরে উনি বলছে যে উনি হসপিটালাইজ হয়েছিল, একবার স্ট্রোক করছিল। তো হসপিটালে ওনার মনে হয়েছে যে ওনার ছেলে ওনার সাথে দেখা করতে আসছে। দেখা করতে আসার পর ওনার সাথে কথা বলতেছে, আর উনি বলতেছে যে তুমি আসো, আমাদের আগে টিনের ঘর ছিল, এখন আমরা একটা ঘর উঠেছি, তারা বিল্ডিং উঠেছি, তুমি আসো, তুমি এতদিন আর বাইরে থাইকো না। তখন ওনার ছেলে ওনার যে হাত ধরছে, উনি বলতেছে যে ওনার ছেলে ওনার এখানে আসছিল, কারণ উনি হাতের যে স্পর্শ সে অনুভব করছে। এখন সে বুঝতেছে না যে সে এটা কি স্বপ্ন না বাস্তব, সে বুঝতেছে না, কারণ অনুভূতি তো একদম সেম। যে আমি আমার কার্যক্রমে বা আমি আমার কাজের মাধ্যমে একটা জিনিস দেখতে পেয়েছি। আপনি যদি দেখেন 2011 সালে বা 12 সালে বা 13 সালে যারা মুভমেন্ট করতো, যখন রাস্তায় দাঁড়াইতো, তখন দেখা গেছে যে মারা দাঁড়াইতো, তার ছোট ছোট বাচ্চারা আর ওয়াইফরা যারা গুম হয়েছে তাদের স্ত্রীরা। কিছু কিছু পরিবারে কিন্তু মাটা মারা গেছে, তারপর কিন্তু স্ত্রী সে রাস্তায় দাঁড়াইছে। তখন বাচ্চাটা কিন্তু 2.5 বছর, এখন সেই বাচ্চাটা কিন্তু 13 বছর হয়ে গেছে। সেই বাচ্চাটা কিন্তু এখন প্রোটেস্ট থেকে কথা বলতেছে। এটা কিন্তু একটা ট্রানজিশনাল একটা জাস্টিস তারা পাওয়ার চেষ্টা করতেছে। ইভেন এটা একটা প্রজন্ম এটাকে ইফেক্টেড করতেছে। গুম জিনিসটা কেন এত ভয়ানক, কেন? কারণ এটা খুবই দুঃখজনক। কোনো মানুষ যদি মারা যায় তাহলে একটা পরিবারের কিছুদিন শোক জ্ঞাপন করে, কিছুদিন বিচারের জন্য দৌড়াদৌড়ি করে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে কিন্তু তারা জীবনটাকে গুছিয়ে নিতে পারে, বা গুছিয়ে নিতে পারে না, কিন্তু তারা চেষ্টা করতে পারে। কারণ তারা তখন ভাবে যে আচ্ছা যেহেতু নাই, সেহেতু নতুনভাবে কিছু আস্তে আস্তে ফেরত আনা বা আস্তে আস্তে সমাজের মধ্যে ফেরত আসা। কিন্তু গুম হওয়া ব্যক্তিরা কিন্তু তারা ব্যক্তিবর্গের পরিবারগুলো কিন্তু তারা অপেক্ষা করে যে আসবে এইটার কারণে তারা কিন্তু তাদের জীবনটা 2013 সালে থমকে থাকে। তারা কিন্তু আর বের হয়ে আসতে পারে না। এটা রায়তা সাজেদুল ইসলাম সুমনেরই মেয়ে, বড় মেয়ে। তো সে তার মনের তোর হাসি দেখলে আমার হিংসা লাগে, কান্না দেখবি থামাতে পারবি তো? কারণ তারা তো যতই কান্না করুক, সরকারের আসলে মন নরম হয় না, এবং তাদের পরিবারের স্বজনদেরও ফেরত দেওয়া হয় না। এটা হাজেরা খাতুন, সাজেদুল ইসলাম সুমনের মা। ওনারা 2013-14 সালে তাদের সাথে 8 জনকে গুম করা হয়। পরে তারা 14 সালের 1-1.5 মাস পরে তারা দেখতে পায় যে সংখ্যাটা অনেক বড়, 28টা পরিবার। তখন তারা 28টা পরিবার নিয়ে মায়ের ডাক, মাদার্স কল এই সংগঠন করেন, এবং যাতে হতেছে গুম হওয়া মানুষদের ফেরত আনা যায়। এটা আর্কাইভ, যে যত ছবি ছিল তাদের পুরাতন দিনের, বিবাহের ছবি, দৈনন্দিন জীবনের ছবি। সেলিম রেজা পিন্টুর বাসা 2013 সালে গুম হওয়ার আগে যেমন ছিল এখন পর্যন্ত এক্স্যাক্ট সেম। কারণ একটা পরিবারের প্রত্যেকটা মানুষের রুম আলাদা করে ঠিক করা থাকে, যে এই রুমে এ থাকবে, এই রুমে বড় ছেলে থাকবে, এই রুমে ছোট ছেলে থাকবে। এই যে ছোট ছেলের জন্য যে রুম বরাদ্দ করা আছে, সেই ছোট ছেলেটার রুম ওরকমেরই রাখছে, কারণ সে তো আসে না। সেলিম রেজা পিন্টুর মা।
এটা একটা মোবাইল ফোন। সেলিম রেজা পিন্টু যখন গুম হয়েছেন তখন সে পকেট থেকে মোবাইলটা ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর একটা জিনিস সবাই বোঝা উচিত, গুম হওয়ার সময় কিন্তু কোনো মানুষ বোঝে না যে সে গুম হবে। এটা যেমন আদনান চৌধুরীর বাবা যখন র্যাব 1 গিয়ে বলে যে আদনান চৌধুরী কোথায় আছেন, তার বাবা বলেন যেহেতু ঘরেই আছেন। তো আদনান চৌধুরী কিন্তু পালিয়ে যেতে পারতেন, কিন্তু আদনান চৌধুরীর বাবা বলতেছে যেহেতু দল করে, রাজনীতি করে, সেহেতু কি হবে হাইয়েস্ট, যেহেতু 1 মাস পরে ইলেকশন, সেহেতু তাকে আটক করা হবে, মামলা চলবে, কিছুদিন পর ছেড়ে দেবে। সে নিজে হাতে ধইরা তার মানে র্যাবের কাছে তুলে দিছে। ইভেন র্যাব বলছে সকালবেলা ফেরত দিবে, জিজ্ঞাসাবাদের জন্য নিচ্ছে। আমিন চৌধুরী তার মৃত্যুর আগ পর্যন্ত সে এই অনুশোচনাতেই ভুগতেন যে সে কেন তুলে দিল তার ছেলেকে র্যাবের হাতে। সে আমাকে বারবার বলতেছে, আমি তো ভাবছি যে জিজ্ঞাসাবাদ করবে, ছেড়ে দিবে, যদি বেশি কিছু করে মামলা হবে, জেলে যাবে, জেলে যাওয়ার পর বিচার প্রক্রিয়া হবে, তারপর তাকে ফেরত আনা যাবে। তার বিরুদ্ধে কোনো মামলাও নাকি ছিল না, কিন্তু তাকে তো ফেরত আনা যাচ্ছে না। ইভেন তারা বুঝেও নাই যে এই জিনিসটা সম্ভব। আপনি যদি সিসিটিভি ফুটেজটা দেখেন, অনেক মানুষ দেখতেছে যে তাকে নিয়ে যাচ্ছে, পরিবারের মানুষও দেখতেছে তাকে নিয়ে যাচ্ছে, পুরো মানে ক্যাজুয়ালি নিয়ে যাচ্ছে, কিন্তু তারা কিন্তু বুঝতেছে না যে এইটাই গুম। এরকম কিন্তু গুমের বেশিরভাগ ঘটনা এরকমই হয়েছে, জোরপূর্বক যে ধরে নিয়ে যাওয়া এরকম। আমরা কিন্তু জোরপূর্বক সাথে সাথে ভাবছি জোর করে নিয়ে গেছে, এটা ভাবছে যে রাজনীতি করে ধরে নিয়ে গেছে। আচ্ছা, এই ছবিগুলোর একটু আর্কাইভিং এটা তরিকুল ইসলাম তারা, বেবি আপু, তার বাসা, তার ছেলে। কত সালে গুম হয়? 2011। বাচ্চাটা তখন নিশ্চয়ই অনেক ছোট। আচ্ছা, এই আর্কাইভিং এর কথা বললেন একটু। পেপারের যত পেপার আছে তারা নিউজ আসলে সেই পেপারগুলো জমায় রাখে। আমি যখন নিপা আপুর সাথে কথা বলেছি, নিপা আপু আমাকে দেখাইতেছিল যে সে কত পেপার জমা করছে, কিন্তু তার স্বজনকে সে আর এখনো ফেরত পাচ্ছে না। নিপাপুর খালেদ হোসেন সোহেলের বাবা পকেটে অলওয়েজ একটা ছবি, সবসময় একটা ছবি রাখেন, এবং সে আমাকে সাথে সাথে দেখাইছে যে আমার ছেলে। এইসব মানুষগুলো যখন থানা থেকে থানা, কোর্ট থেকে কোর্ট, হসপিটাল থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই যারা বাদ রাখছে তাদের পরিবারের মানুষকে খুঁজতে। সর্বশেষ তারা হুজুরের কাছেও যায়, হুজুরের কাছে গিয়ে বলে যে আমার ছেলেকে তো পাচ্ছে না, কি করা যাইতে পারে। তখন হুজুর বিভিন্ন অ্যাক্টিভিটির কথা বলে যে আপনি পানি করেন, একটা পর্যায়ে এই পরিবারের ক্ষেত্রে হাবিবুল বাশার, তার মোহাম্মদ বাশার, তার পরিবারে তার বাবাকে বলেন যে আপনি পায়ে সুতা পরবেন, আপনাদের তো প্রচুর বিপদ আসে, তা আমি হয়তো পরিবারের স্বজনকে ফেরত দিতে পারবো না, কিন্তু এই বিপদ কাইটা যাবে, যখন সুতাটা ছিঁড়া যাবে তার মানে হচ্ছে বিপদটা কাইটা গেছে। তো এইসব রিচুয়াল আসলে তারা পালন করে, কারণ তারা তো তাদের পরিবারের মানুষগুলোকে ফেরত আনার জন্য যত যা করা যায় তাই করে, সর্বোচ্চ চেষ্টা। এই সুতাই। এটা মোহন মিয়া 2018 সালে গুম হয়েছে। মোহন মিয়ার বাবা আমাকে মামলা সংক্রান্ত কাগজ দেখেছিলেন। মোহন মিয়ার ফ্যামিলি আওয়ামী, উনি আমাকে বলেছিলেন, মোহন মিয়ার বাবা জামশেদ আলী, যে আমি তো আওয়ামী লীগ করি, আমার ছেলেকে কেন গুম করা হলো, আমি তো বিরোধী দলীয় রাজনীতি করে না। গর্বে ছিল যখন ওর বাবা গুম হয়, 4 মাস ছিল তখন। এই যে লেখাটা আই হেট দেম, এটা আরওয়া সাজিদুল ইসলাম সুমনের মেয়ে, এটা লিখেছেন আর রাইতা, সাজিদুল ইসলাম সুমনের বড় মেয়ে। অ্যান্থ্রোপোলজিক্যাল ভাষায় হাফ উইডো নামে একটা কনসেপ্ট আছে। হাফ উইডো জিনিসটা হচ্ছে তারা বিধবা না সধবা এটা তারা জানে না, কেউই জানে না, কারণ তারা নিজেদের বিধবা হিসেবেও দাবি করতে পারেন না, আবার তারা যে সধবা তাও দাবি করার কোনো সুযোগ নেই, কারণ মানুষটার কী হয়েছে এটা কেউই জানে না। তো এই যে ছবিগুলো আপনি যদি দেখেন, 1 মাস আগেও আমরা কল্পনা করতে পারিনি যে আমরা এখানে প্রদর্শনী করতে পারবো। এই ছবিটা জাতীয় জাদুঘরের সামনে মাইকেল চাকমার পরিবার তার ছবি নিয়ে দাঁড়িয়েছিল একটা মুভমেন্টের জন্য, যেন তারা তাদের পরিবারের স্বজনদের ফেরত পায়, কিন্তু তাদেরকে দাঁড়াতে দেওয়া হয়নি। পুলিশ গুম হওয়া পরিবারদের ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেয়, যেখানে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে নারী, ছোট ছোট বাচ্চা, তাদেরকে এখানে দাঁড়াতে দেওয়া হয়নি। তারপর তারা ওইখান থেকে বের হয়ে এসে
প্রেস ক্লাবে যায়, প্রেস ক্লাবে গিয়ে ওইখানে সংবাদ সম্মেলন করে এবং ওইখানে তারা তাদের যে চাওয়া পাওয়া সেই কথাগুলো বলতে থাকে। এখানে একটা ছবি খুবই সিগনিফিকেন্স। আমি আমার কাজ করার ক্ষেত্রে সব থেকে মোটিভেটেড হয়েছে কিভাবে, আমি যখন কাজটা করেছি তখন তো যে রেজিম এই কাজের সাথে যুক্ত সেই রেজিম ছিল, তার বিরুদ্ধে আমি কিভাবে কাজ করার সাহসটা পেলাম। আমি মনে করি আমি মনে প্রাণে সাহস পেয়েছি এইসব পরিবারের কাছে গিয়ে তাদের সাথে কথা বলতে বলতে। আমার মনে হয়েছে যে তারা যে সংগ্রামটা করেছে, আমি একজন আলোকচিত্রক হিসেবে, আমি একজন মানুষ হিসেবে, মানবাধিকার কর্মী হিসেবে আমার উচিত তাদের গল্পগুলো বলা। আপনি যদি এইখানে সবথেকে উঁচু ছবিটা দেখেন, একজন মা, সে মার্চ করতেছে, সে কাঁদতেছে, কিন্তু সে তাও মার্চ করতেছে। তার একমাত্র কারণ হচ্ছে যে সে তার কষ্টকে লুকিয়ে রেখেও সে সংগ্রামটা চালিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখার পরে আমার মনে হয়েছে যে না, এই কাজটা আমার করতেই হবে এবং এই কাজটা করাটা খুবই দরকার। কারণ মানুষ নিলে জানবে না যে গুম হওয়া পরিবার ব্যক্তিবর্গরা তার কিসের ভিতর দিয়ে যায়, তাদের লড়াই সংগ্রামটা মানুষের জানা উচিত। আপনাদের মোট কতজন গুম ছিল, এখন কতজন আছে, আর মানে কতজনের গুম হওয়ার সংখ্যাটা কিন্তু অনেক বেশি। আমরা যে সংখ্যাটা নিয়ে কথা বলি এটা হচ্ছে ডকুমেন্টেশনের যে সংখ্যাটা, যাদের পরিবার এসে খোঁজ নিচ্ছে বা যারা গ্রামে থাকেন তারা অনেকেরই হয়তো ঢাকায় আইসা বলার সাহস নাই যে আমার পরিবারের মানুষটা গুম হয়েছে। যখন নতুন একটা বাস্তবতা কিন্তু তৈরি হয়েছে, আপনি যদি দেখেন মায়ের ডাকের সাথে 155টা ফ্যামিলি যুক্ত, কিন্তু নতুন 71টা পরিবার বা 72টা এরকম একটা সংখ্যা তারা এসে দাবি করতেছে যে তাদের পরিবারের স্বজনগুলোও গুম হয়েছে, কিন্তু তারা এত বছর এই শাসন আমলে তারা আসলে রাস্তায় দাঁড়াতে পারেনি। এখন নতুন কিন্তু মানুষ আরও তারা যারা গুম হয়েছে তারা কিন্তু আসতেছে, এদেরকে আবার ডকুমেন্টেশনের আন্ডারে নিয়ে আসা হইতেছে যাতে এই ব্যাপারগুলোও আসলে সামনে আসে, যে যারা নতুন সংখ্যাগুলো তাদেরও যেন তারা বিচার পায় এবং তারাও যেন তাদের স্বজনদের ফেরত পায়।